আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে সিগারেটের ফেলে দেয়া ছোট্ট ফিল্টার কিভাবে মাটি, পানি, পরিবেশ ও মানবদেহের ক্ষতি করছে এই নিয়ে প্রতিবেদন। একটি সিগারেট নিভে যাওয়ার পরও শেষ হয় না তার ক্ষতি। ধোঁয়ার বাইরে ফেলে দেয়া ছোট্ট ফিল্টারটি বছরের পর বছর দূষিত করে মাটি, পানি ও পরিবেশ। নীরবে ছড়িয়ে দেয় বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক, যা শেষ পর্যন্ত পৌঁছে যায় মানুষের শরীরেও। দেখতে খুবই ছোট, ফেলে দেওয়া সিগারেটের এই ছোট্ট অংশই বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে ছড়িয়ে পড়া প্লাস্টিক, যা কয়েক বছরেও পচে না। সিগারেটের ফিল্টার তৈরির মূল উপাদান সেলুলোজ অ্যাসিটেট। এটি নন বায়োডিগ্রেডেবল শক্ত প্লাস্টিক। মাত্র একটি সিগারেটের বাটে থাকে ৭,০০০-এর বেশি ক্ষতিকর উপাদান। যে পরিমাণ নিকোটিন ও আর্সেনিক প্রতিটি ফিল্টার থেকে নির্গত হয় তা ১,০০০ লিটার পানিকে বিষাক্ত করতে পারে। ১০ বছর পরেও এটি বিলীন হয় না। প্রতিটি সিগারেট ফিল্টার ভেঙে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা জলজ খাদ্য শৃঙ্খলে মিশে যায়, সেখান থেকে আসে মানবদেহে। ফসলি জমিতে যদি এসব ফিল্টার ফেলা হয়, দিন শেষে তা এসে পড়ে খাবার টেবিলেই। এসব ফিল্টার গাছের অঙ্কুরোদ্গম ব্যাহত করে, গাছের মূল শিকড় সংকুচিত করে ফেলে, নষ্ট হয় মাটির প্রাকৃতিক পুষ্টি। সিগারেট ফিল্টারে থাকা নিকোটিন এবং ভারী ধাতু শুষে নেয় মাঠের ফসল, তৈরি হয় মারাত্মক জৈবিক হুমকি, বিষাক্ত হয় মাটি থেকে গোটা বাস্তুতন্ত্র। প্রতিটি ফিল্টারে থাকে কম বেশি ১৫,০০০ প্লাস্টিক ফাইবার। ধূমপানের সময় তাপের কারণে এই ফাইবারগুলো গলে যায়, ফলে তামাক পোড়া ধোঁয়ার সাথে শ্বাসতন্ত্রে যায় মাইক্রোপ্লাস্টিক ও ন্যানো ফাইবার। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। মনের অজান্তেই আপনি কি প্রতিদিন প্লাস্টিক খেয়ে ফেলছেন? শুনতে অবাক লাগলেও এখন আর প্লাস্টিক শুধু নদী, সমুদ্র বা পরিবেশেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন গবেষণায় মানুষের শরীরের নানা অঙ্গেও ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এভাবেই প্লাস্টিকের কাপে চা পান করে থাকে। মনের অজান্তেই আপনারা অদৃশ্য প্লাস্টিক কণা অথবা মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলছেন, তা হয়তো জানেন না। শুধু কি তাই, আরও আছে। এরকম টি ব্যাগ ব্যবহার করেও চা খাওয়া হচ্ছে প্রতিনিয়ত। একটি আধুনিক টি ব্যাগ তৈরি করতে নাইলন বা পলিপ্রপিলিন ব্যবহার করা হয়। গরম পানিতে এই টি ব্যাগ ভিজালে সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বের হতে পারে। মাইক্রোপ্লাস্টিক হলো অত্যন্ত ছোট প্লাস্টিক কণা। এগুলো বড় প্লাস্টিক ভেঙে তৈরি হতে পারে, আবার অনেক সময় শিল্প কারখানায় সরাসরি ক্ষুদ্র আকারেও উৎপাদিত হয়। এতই ছোট যে খালি চোখে দেখা সম্ভব নয়। বর্তমানে পৃথিবীর প্রায় সব পরিবেশেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বাতাস, নদী, সমুদ্র, মাটি, এমনকি ঘরের ধুলোতেও মিলছে এর অস্তিত্ব। বাংলাদেশেও আমরা প্রতিদিন নানা উপায়ে প্লাস্টিকের সংস্পর্শে আসি। বাজারে প্লাস্টিক ব্যাগ, খাবারের প্যাকেট, বোতলজাত পানি, ডিসপোজেবল কাপ প্লেট, খাদ্য মোড়ক সবই হতে পারে সম্ভাব্য উৎস। গবেষণায় মানুষের ফুসফুস, রক্ত, প্লাসেন্টা এবং মাতৃদুগ্ধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। সাম্প্রতিক কিছু গবেষণায় মানুষের মস্তিষ্কের নির্দিষ্ট টিস্যুতেও এর অস্তিত্বের ইঙ্গিত মিলেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, মানবদেহে এসব কণার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব নিয়ে এখনও গবেষণা চলছে। তাই আতঙ্ক নয়, সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে এবং শ্বাস প্রশ্বাসের সঙ্গে বাতাসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢুকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মানুষের শরীরে প্লাস্টিক ঢুকছে এটা নিশ্চিত। এতে স্বাস্থ্য ঝুঁকি আছে, কিন্তু কতটা স্বাস্থ্য ঝুঁকি তা নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে প্রাণীদের উপর করা গবেষণায় স্বাস্থ্য ঝুঁকির প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্য ঝুঁকি বা ক্ষতি এড়াতে কি করা যেতে পারে, চলুন সেটা দেখে নেওয়া যাক।
মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ কমাতে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা এড়িয়ে চলুন, কাঁচ, স্টিল বা সিরামিকের পাত্র বেশি ব্যবহার করুন, প্লাস্টিক ভিত্তিক টি ব্যাগের পরিবর্তে খোলা চা ব্যবহার করুন, অপ্রয়োজনীয় বোতলজাত পানির ব্যবহার কমান, ঘরের ধুলো নিয়মিত পরিষ্কার করুন। প্রতিদিনের ছোট ছোট সচেতন সিদ্ধান্তই কমাতে পারে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ। এতে যেমন নিজের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, তেমনি কমবে পরিবেশে প্লাস্টিক দূষণ। এস.এম. আকাশ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঝড় বৃষ্টির আশঙ্কায় দেশের 9টি অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। দূর থেকে তাকালে মনে হবে বিশাল জলরাশির মাঝখানে একাকী দাঁড়িয়ে আছে কোনো ইতিহাসের শেষ স্মৃতিচিহ্ন। চারপাশে থই থই পানি আর পানির বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ধ্বংসপ্রায় মসজিদ। অথচ মাত্র 2 দশক আগেও এখানে ছিল মানুষের কোলাহল, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির জিগাগাড়ি গ্রামের একটি মসজিদের ঠিক সামনের সড়কে। আমি ঠিক যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটাই একসময় একেবারেই একটি লোকালয় ছিল। এখানে একটি যে জিগাগাড়ি গ্রামটি বলে সেই গ্রামটি কিন্তু এখানে প্রতিষ্ঠিত ছিল আজকে থেকে প্রায় 60 থেকে 70 বছর আগে। এখানে বিশাল বড় একটা লোকালয় ছিল, মানুষজন এখানে বসবাস করত। ঠিক আমার ঠিক যে সামনের জায়গাটি রয়েছে এটি হচ্ছে সেই জিগাগাড়ি গ্রামের যে ঐতিহ্যবাহী মসজিদ, সেই জামে মসজিদ। এই মসজিদে একসময় মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু এখন আর সেই মসজিদে নামাজ হয় না, মসজিদে আজান হয় না। ভরা গ্রাম ছিল, এখন এদের দাবি যাওয়ার কারণে তো লোকজন চারিপাশে ছিটে পিটে হয়ে গেল। এখন তো ওই মসজিদ ওই রকমই আছে। এইটা ক্ষতির কারণটা হলো কয়লা খনি। কয়লা খনি আমাদের মাটির নিচ থেকে যে ভূগর্ভস্থ থেকে যে কয়লা তুলে নিয়ে গেছে, কয়লা তুলে নিয়ে যাওয়ার পর এই মসজিদটা কিন্তু ডেবে গেছে এখন বর্তমানে। আগে আজান হইতো, এই জায়গা দাবি যাওয়ার পর এই 2 মসজিদে আর কোনো আজান হয় না, কোনো লোকজন থাকতে পারে না। এই লোকজনেরা অনেক বাইরে চলে গেছে। এই জায়গাটা গোটাটা রাস্তা ছিল, আর এই জায়গা গ্রাম ছিল, গোটাটা গ্রাম ছিল। পানির কারণে, এই কয়লা খনির কারণে তলিয়ে গেছে। এখানে গ্রাম ছিল, গ্রাম আস্তে আস্তে এখন ধ্বংস হয়ে গেছে। তারপরে এখানে লোক চলে গেছে, তার মসজিদ এখন ফাঁকা পড়ে আছে। মসজিদের আশেপাশে একেবারেই তলিয়ে গিয়েছে। এই নিচ থেকে কয়লা সরিয়ে নেওয়ার কারণেই আস্তে আস্তে এটি দেবে গিয়েছে। সব মিলে এই জিয়াবাড়ি যে গ্রামটি রয়েছে এখানে এখন আর লোকালয় শূন্য অবস্থায় পড়ে রয়েছে। বেশ কিছু এখানে মানুষের যে চিহ্ন, রাস্তাটুকু অবশেষে রয়ে গিয়েছে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, বড়পুকুরিয়া, দিনাজপুর। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। মাছ চাষের সনাতন পদ্ধতিতে নীরব বিপ্লব ঘটিয়েছে নওগাঁর রানীনগর উপজেলার পারিল ইউনিয়ন। সেখানে গড়ে উঠেছে 9টি বিশেষায়িত রেনিউ পোনার রেস্ট হাউস, যেখানে পোনা মাছগুলোকে প্রকার ও আকার অনুযায়ী রেস্ট দেওয়া হয়। এই রেস্ট হাউসগুলো থেকে মাছ চাষিদের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে পোনা সরবরাহ করেন ব্যবসায়ীরা। মাছের পোনা রেস্ট হাউস, যে রেস্ট হাউসে এখানে বিভিন্ন মাছ ব্যবসায়ীরা তাদের পছন্দ মাফিক বিভিন্ন মাছের পোনা সংগ্রহ করে এই মাছের রেস্ট হাউসে আসেন। এসে এখানে যে বিভিন্ন ধরনের ঘর করা আছে সেসব এক একটি ঘরগুলো সে মাছ ব্যবসায়ীরা ভাড়া নেন। ভাড়া নিয়ে এখানে মাছের পোনাগুলোকে পাকা করেন। পাকা করার পরে এখান থেকে ক্রেতাদের চাহিদা মাফিক বাংলাদেশের যে কোনো জায়গায় এখান থেকে মাছ ব্যবসায়ীরা এই মাছের পোনাটি সংগ্রহ করেন। সংগ্রহ করে তারা
দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছে দেন। বাংলাদেশের ভিতর এটাই প্রথম। এখানে আমরা হাউস ভাড়া নেওয়ার পরে বিভিন্ন মাছটা পাকা করার পরে তারপরে বিভিন্ন জায়গায় আমরা দিয়ে আসি। আমরা এই মাছ যশোর, খুলনা, বরিশাল, ভোলা, চিটাগাং, খাগড়াছড়ি, বান্দরবান সব জায়গায় আমরা ট্রাক যুগে বিতরণ করি। পাঙ্গাস, রুই, মিরকা, কাতল, কালবাউ সব আছে এখানে। এখানে যে রেস্ট হাউসগুলো আছে সেই রেস্ট হাউসের সঙ্গে যারা যুক্ত তারা জানিয়েছেন যে তারা যদি সরকারি পৃষ্ঠপোষকতা পেত কিংবা সরকারি যদি সহযোগিতা পেত তাহলে এখানকার যে মাছের যে পোনার যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা যদি উন্নত করা হতো এবং বিদ্যুৎ চলে যাওয়ার পরেও যদি এখানে মাছের যে পানির যে অক্সিজেন সরবরাহ সেটা যদি ব্যবস্থা করা যেত তাহলে এই মাছের রেস্ট হাউসটি সারা বাংলাদেশের মধ্যে যেমন মৎস্য খাতে অবদান রাখতো মাছের পোনা উৎপাদন করে এবং এর সঙ্গে যারা যুক্ত আছে হাজার হাজার কর্মজীবী মানুষরা তারাও এখান থেকে ব্যাপকভাবে উপকৃত হতো। কিছু প্রশাসন থেকে শুরু করে ইউনো মহোদয়েরা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে পানির নিষ্কাশন, তারপর আপনার হলো সৌর বিদ্যুৎ, অনেক সময় বিদ্যুৎ থাকে না, আমাদের অনেক প্রবলেম হয়ে যায় হাউসে পানি করার জন্য, ট্যাঙ্কিতে পানি করার জন্য। তো তাই মাছের রেস্ট হাউসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দাবি যেন সরকারি পৃষ্ঠপোষকতায় এখানে যে কয়েকটি মাছের রেস্ট হাউস আছে সেগুলো আধুনিকায়ন করা হয়। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। পটুয়াখালীতে দিন দিন হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতির ভারসাম্য। কুয়াকাটা সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে 2 দশক আগে 2165 একরের বনাঞ্চলে দেখা মিলত চিতাবাঘ, মেছোবাঘ, বনমোরগ সহ বেশ কিছু বন্যপ্রাণী। কিন্তু বনদস্যুদের থাবা আর সমুদ্রের করাল গ্রাসে অর্ধেকের বেশি বন বিলীন হয়ে গেছে। এটি পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল। 2 দশক আগে 2165 একরের এই বনাঞ্চলে দেখা মিলত চিতাবাঘ, বনমোরগ, শেয়াল, বানর সহ বিভিন্ন বন্য প্রাণী এবং বিভিন্ন প্রজাতির সাপ ও পাখি। তবে বনদস্যুদের থাবা এবং সমুদ্রের করাল গ্রাসে এই বনাঞ্চল অর্ধেকের নিচে নেমে এসেছে। এখন এ বনাঞ্চলে হাতে গোনা 2-4টি শিয়াল ছাড়া অন্য কোনো বন্য প্রাণীর দেখা মিলে না। শুধু এ বনাঞ্চলই নয়, জেলার সকল বনাঞ্চলেরই একই অবস্থা। আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার কিন্তু এই বনায়ন ছিল, বন্যপ্রাণীর যে আবাসস্থল জায়গাটা ছিল এখন কিন্তু একেবারেই শেষ। এর ভিতরে নারিকেল বাগান ছিল, তাল বাগান ছিল, হিজুল বাগান ছিল, বিভিন্ন প্রজাতির গাছের বাগান ছিল। প্রতি বছর বর্ষার মৌসুম আসলেই কিন্তু এগুলো সমুদ্র ভেঙে নিয়ে যায় এবং এর পাশাপাশি একটি অসাধু চক্র যারা এই বন উজাড় করে রাতে কিংবা দিনে বিভিন্ন সময় তারা গাছ কেটে যে বিক্রি করে সেই জিনিসটাও কিন্তু আমাদের চোখে ধরা পড়ে। এটা যদি চলমান থাকে কুয়াকাটার উপকূলীয় অঞ্চলের যে জীববৈচিত্র্য এটি কিন্তু একেবারে হুমকির মুখে এবং একদম পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। এসব বনভূমির ভারসাম্য না থাকায় লোকালয়ে প্রবেশ করেছে হাজার হাজার বন্যপ্রাণী। বাংলাদেশ থেকে 31টি প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং 341টি প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন পর্যায়ে। তো আমরা যদি গভর্নমেন্ট যদি এখনই বন বাঁচানোর দিকে না যায় এবং বন রক্ষার দিকে না যায় তাহলে আমরা যেই বন্য প্রাণীগুলো হারাবো সেটা আমাদের ইকোসিস্টেমে একটা বড় প্রভাব পড়ে। এদিকে ভালো নেই বন্য প্রাণীর আওতায় থাকা বিভিন্ন জলজ প্রাণীরা। গত 8 বছরে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অসংখ্য মৃত ডলফিন, তিমি, কচ্ছপ সহ বিভিন্ন প্রাণী। এসব প্রাণীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং কুয়াকাটার প্রাণ প্রকৃতি রক্ষার উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন বিশেষজ্ঞ মহল ও পরিবেশ কর্মীরা। এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাতে সহ এই উপকূলীয় এলাকায় যে কচ্ছপগুলো, ডলফিনগুলো, তিমিগুলো ভেসে এসেছে যেগুলোকে সংরক্ষণ করা হোক এবং কেন মারা যাচ্ছে সেই কারণগুলো উদ্ঘাটন করা হোক। পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা উপকূলবাসীর। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। ভালোবাসা, অপেক্ষা আর বিরহের অনুভূতি নিয়ে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। 4র্থ মৌসুমের 3য় গানটির নাম পাতার বাঁশরী। এর কথা ও সুর করেছেন ঈশান, সঙ্গীত পরিচালনা করেছেন আদিত রহমান। গানটি গেয়েছেন ঈশান ও সুনিধি নায়েক। পাতার বাঁশরী একটি প্রেমের গান। এখানে একজন প্রেমিক প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার তার হৃদয়ের টান অনুভব করেন। নিজেকে দূরে রাখতে চাইলেও শেষ পর্যন্ত ভালোবাসার কাছেই ফিরে আসেন। গানটিতে ভালোবাসার টান, অপেক্ষা আর মনের না বলার কথাগুলো উঠে এসেছে। ভিডিওটির শুটিং হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে। তোমারও লাগি মরার আগে হয়েছে
এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ফ্রিডম আয়োজিত স্কুটি নাকি গোল্ড ক্যাম্পেইনে এখন পর্যন্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ফ্রিডম ফিয়েস্তা শিরোনামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়। পাশাপাশি ভোক্তাদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে ক্যাম্পেইনটির মেয়াদ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে স্কুটি নাকি গোল্ড ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। তিনি হাইজিন সেক্টরে ফ্রিডমের উদ্যোগগুলোর প্রশংসা করেন। লায়ন্স ক্লাব অফ চিটাগং ডায়নামিক সিটির 2026-27 সেবা বর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লায়ন সালমা আদিল এমজেএফ। তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন 2025-26 সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি। স্বাগত বক্তব্য দেন লায়ন শওকত চৌধুরী এমজেএফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 315 বিচার, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি ও মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেউদ্দিন আহমেদ পিএমজেএফ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বঙ্গভবনে আজ দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দুপুর 12টার দিকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন। গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রায় 1 ঘণ্টা বৈঠক করে নির্বাচন কমিশন। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে, তবে দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর দিনক্ষণ চূড়ান্ত করে তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। সিইসি নিজেই এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না। 26টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 15 দিনের মধ্যে কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের বেঞ্চ এই আদেশ দেয়। সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুনের এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিও সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। তাদের গবেষণায় 26টির নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে দাবি করা হয়। শিশুদের কয়েকটি টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া গেছে বলে জানায় ইএসডিও। 26টা টুথপেস্টে অধিক পরিমাণ আপনার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সেইটা মানুষের শরীরের জন্য এবং প্রকৃতির জন্য কতটা ক্ষতিকর সেইটা চ্যালেঞ্জ করে আমরা একটা মামলা দায়ের করেছিলাম। সেই মামলাটা আজকে মিস্টার জাস্টিস খিজির আহমেদ চৌধুরী এবং মিস্টার জাস্টিস জিয়াউল হকের কোর্টে শুনানি হয়েছে। শুনানি অন্তে মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে 15 দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ বলেছেন এবং সেখানে সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই 3 জনকে 15 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুর চৌধুরীকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে এসকে সুর চৌধুরীকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার নথি অনুযায়ী এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা দাখিল না করায় মামলা রুজু করে দুদক। নারায়ণগঞ্জে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী গৌতম সাহা, সরাসরি যুক্ত হয়েছেন তিনি। গৌতম, এই আকস্মিক এবং মর্মান্তিক ঘটনার পর শুধু এই নিহতদের পরিবারেই নয়, নিশ্চয়ই পুরো এলাকা জুড়েই শোকের আবহ চলছে। তারপরও কি আপনি স্বজনদের সাথে কথা বলার কোনো সুযোগ পেয়েছেন কিনা? তারা কি বলছেন? তারা কি জানতে পেরেছেন মরদেহগুলো কবে নাগাদ দেশে আসতে পারে? দক্ষিণ আফ্রিকা 6 জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে 5 জনই 4 জন নারায়ণগঞ্জের আলিফ টেকের বাসিন্দা এবং একজন কিন্তু মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের আলিফ টেকের যারা নিহত রয়েছে সে স্বজনদের বাড়িতে। এখানে মূলত স্থানীয় এবং পরিবারদের মাঝে কিন্তু এক ধরনের শোকের মাতম চলছে। তাদের কান্নায় কিন্তু পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে। আমরা এখানে স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেহেতু তাদের স্বজন মারা গিয়েছে, তারা কান্নায় ভেঙে পড়েছেন। তারপরও তাদের যে নিকটতম স্বজন রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যে বিষয়ে জানিয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি যে নারায়ণগঞ্জের যে নূর মোহাম্মদ, যিনি নিহত হয়েছেন, বৃদ্ধ, তিনি দক্ষিণ আফ্রিকার যে দোকানটিতে ছিলেন, নিহত হয়েছেন তার পরিবারের এই বাড়িটিতে। তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা এখন পর্যন্ত যে তার নিহতদের যে লাশের যে বিষয়টি সেটা এখনো তারা নিশ্চিত হতে পারেনি এবং তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, যে স্বজন হারিয়েছেন এবং এই নূর মোহাম্মদ কিন্তু এই পরিবারটির 5 সদস্য বিশিষ্ট পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন এবং তারা কিন্তু বিষয়টি জানিয়েছেন। তদন্তপূর্বক তারা কিন্তু এই বিষয়টি বিচার দাবি করছেন। সেই সাথে তারা এক মুহূর্ত সেই লাশটি কিন্তু দেখার কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং সেই সাথে এখন পর্যন্ত সরকারিভাবে আমরা কথা বলেছি, স্বজনদের খোঁজ খবর নিচ্ছেন এবং সেই সাথে যে প্রবাসী কল্যাণ যে সংস্থা রয়েছে তাদের সাথে কথা বলে লাশ আনার এবং পরবর্তী পদক্ষেপের তারা কিন্তু ব্যবস্থা নেবেন সে বিষয়ে জানিয়েছেন। এটি মূলত দক্ষিণ আফ্রিকার কুইন্সল্যান্ডের যে প্রদেশ রয়েছে সেখানে যে এই এলাকার স্থানীয় একজন মেম্বার রয়েছেন রওশন আলী, তার এবং তার ভাইয়ের যে সুপার শপ রয়েছেন। এখানে মূলত প্রায় 7-8 বছর আগে আলিফ টেকের কুকরেচর এক এলাকার যারা রয়েছেন, যে 3 জন সদস্য রয়েছেন, তারা সেখানে কিন্তু জীবিকার চাকরিতে তারা কিন্তু সেই সুপার শপে কিন্তু চাকরি করতেন তার পরিবারকে সচ্ছল রাখার জন্য। এবং সেই সাথে তৈলখিরা চরের আরেকজন রয়েছেন ফয়সাল নামে, তিনিও সেখানে গিয়েছেন এবং তাদের মধ্যে আমরা যে বিষয়টি জানতে পেরেছি স্থানীয় সূত্রে এবং রওশন আলী মেম্বার যিনি বিষয়টি জানিয়েছেন, তারা মূলত দোকানের কর্মকাণ্ড শেষ করে রাতে কিন্তু তারা ঘুমিয়েছিলেন। যে 7 জন ছিলেন, যে ঘুমন্ত অবস্থায় ঠিক ভোর 3টার দিকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্পট থেকে একজন কিন্তু অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো গিয়েছে এবং আর যে 5 জন রয়েছে তারা কিন্তু মারা গিয়েছেন, যে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এবং এই 5 জনের ভিতরে 3 জনের বাড়ি আলিফ টেকের কুকরেচর গ্রামে, নূর মোহাম্মদ ফাহিম এবং আপনের বাড়ি কিন্তু এই এলাকায়, এবং তৈলখিরা এলাকার যে ফয়সাল রয়েছে তার বাড়ি এখানে। এবং সেই সাথে বক্তবলির কানাইনগর যে এলাকাটি, রাধানগর যে এলাকাটি রয়েছে সেইখানে কিন্তু শাহিন নামে আরেকজন রয়েছে। মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকায় কাজিন নামে আরেকজন কিন্তু 55 বছরের বৃদ্ধ, তিনি কিন্তু ওই এলাকার বাসিন্দা। সর্বোপরি পুরো এলাকা জুড়ে স্থানীয় এবং পরিবারের মাঝে কিন্তু এক ধরনের যে সুখের মাতম চলছে এবং তাদের কান্নায় পুরো গোটা পরিবেশ কিন্তু ভারী হয়ে উঠেছে। এবং একে একে করে তারা যে বিষয়টি জানিয়েছেন, অন্তত পক্ষে নিহতদের লাশটি তারা একবার ছুঁয়ে দেখতে চান এবং শেষ দেখাটাই একবার দেখার দাবি জানিয়েছেন তারা। আসলে এই ছিল দক্ষিণ আফ্রিকায় তার নিহত স্বজনদের পরিবার, স্বজনদের বাড়ি থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। নারায়ণগঞ্জের 2500-এর মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার সব ধরনের সহায়তা করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বঙ্গভবনে আজ দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দুপুর 12টার দিকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন। গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে আজ চট্টগ্রামে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মকর্তা, চিকিৎসক, রোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি-তে আক্রান্ত। বিশ্বে যে 10টি দেশে হেপাটাইটিসে মৃত্যু বেশি, সেই তালিকায় বাংলাদেশ আছে। 2030 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য পূরণের ক্ষেত্রে দেশ অনেক পিছিয়ে। এই লক্ষ্য অর্জন করতে হলে সামাজিক অংশগ্রহণ জরুরি বলেও মত দেন বক্তারা। চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় বিশ্ব কলোনিতে চুরির ঘটনায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 20 জুলাই সন্ধ্যার দিকে আকবরশাহ থানার বিশ্ব কলোনিতে এক নারীর বাসায় চুরির ঘটনা ঘটে। এই সময় প্রায় 12 ভরি স্বর্ণালংকার এবং নগদ 4000 টাকা চুরি হয়। এই ঘটনায় 24 জুলাই আকবরশাহ থানায় মামলা দায়ের করা হয়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পাহাড়তলী থানার নেসারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে আলম ও মনির হোসেন নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া প্রায় 10 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী ধরার কথা বলে ভুক্তভোগীর স্বামীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় আটককৃতরা। পরে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের থেকে দম্পতিকে উদ্ধার করে। বর্তমানে ভুক্তভোগীরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হবে কিনা সেটি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি জানান, রাষ্ট্রপতি হবার আগে ও পরে কোনো দুর্নীতি অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সকালে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অসুস্থতার কারণ দেখিয়ে গত 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকেই তাঁকে ঘিরে নানা রাজনৈতিক আলোচনা ও বিতর্ক নতুন মোড় নেয়। সংবিধানের 51 অনুচ্ছেদ তাঁকে দায়মুক্তি দিলেও ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব কারণে একটি পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে বিচারের আওতায় আনার দাবি তোলা হচ্ছে। সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার ব্রিফিংয়ে উঠে আসে সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ। আর পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট, আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যায়। সরকার কিছু করছে না, আমি এখন আপনাকে নিশ্চিত করতে পারি। এখন আদালতে যাচ্ছে সবকিছু, আদালতে সবকিছু ঠিকঠাক আছে, আদালত কাজ করছে। আমি আসবো যে উনি বলছিলেন। তিনি জানান, 2013 সালের শাপলা চত্বরের ঘটনায় আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, যে কোনো কারণে, আমি আবারও বলছি, যে কোনো কারণে যে ঘটনা ঘটে থাকে, সেটাই ধরেন সরকার তার প্রয়োজন অনুযায়ী যখন পদক্ষেপ নিতে যায়, সেখানে যে যে আইন ভঙ্গ হয় সেটার বিচার হতে হবে। আমাদের তো মনে আছে কিভাবে তাকে ডেকে আনা হয়েছে, আসতে দেওয়া হয়েছে এবং যে ব্যাসাকার হয়েছে। নিশ্চিতভাবে এটা নিয়ে একটা ভালো বিচার এই সরকারের সময় হবে। সরকার এটাকে ইগনোর করার কোনো কারণ নেই।
এ সময় সরকারের এই মুখপাত্র আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যাবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যশোর 4 আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসভবনে হামলা ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা সংসদ সদস্য ও তার পরিবারের লোকজনকে অবরুদ্ধ করে রাখেন। সকাল 11টার দিকে যশোরের নীলগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করেন। জানা যায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি মাদ্রাসার কিছু শিক্ষার্থীদের ধমক দেন এমপি গোলাম রসুলের মেয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে তিনি তালা হাতে নিয়ে মাদ্রাসা বন্ধ করতে যান। তাতে বাধা দিলে এমপির কন্যা তালা দিয়ে এক অভিভাবকের মাথায় আঘাত করেন। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্যদের বাড়ির সামনে সড়কে অবস্থান নেন এবং ভাঙচুর চালান। এক পর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।